আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। বাংলাদেশ নিয়ে আমাদের জানার তেমন কিছু নাই। আমরা মোটামুটি বাংলাদেশ নিয়ে অনেক কিছুই জানি। তারপরও আপনাদের সামনে বাংলাদেশের পরিচিতি নিয়ে একটা ভিডিও তুলে ধরছি। আশা করি এই ভিডিওতে আপনারা কিছু না কিছু নতুন তথ্য জানতে পারবেন। ভিডিওটা আমরা ২ টা সেগমেন্টে সাজিয়েছি। একটা হচ্ছে পরিবর্তনশীল তথ্যাদি, আরেকটা হচ্ছে অপরিবর্তনীয় তথ্যাদি। ফার্স্টেই আসেন বাংলাদেশ নামের উৎপত্তিটা যদি আমরা দেখি, দেখেন বাংলাদেশ নামের উৎপত্তি ও বিবর্তন প্রথমে ছিল বঙ্গ। আপনারা জানেন বঙ্গ অঞ্চলটা ছিল। বঙ্গ অঞ্চল থেকে আসছে হচ্ছে আল, ক্ষেতের আইল হয় না, ক্ষেতের আইল থেকে, যেহেতু আমাদের এটা হচ্ছে মানে কৃষি ভিত্তিক সমাজ ছিল, এখানে যে ক্ষেতের আইল থাকাটা স্বাভাবিক। তো অনেক পরিমাণে উঁচু উঁচু আইল ছিল, তখন থেকে নাম হয়েছে আইল। তো বঙ্গ জনপদের আইল এর থেকে হয়েছে বঙ্গাল বা বাঙ্গাল। এর থেকে পরিবর্তন হইতে হইতে আসছে বাঙালা। হ্যাঁ, যেমন এটা হচ্ছে শামসুদ্দিন ইলিয়াস শাহর সময় কিন্তু এই নামটা পরিবর্তন হয়। আর শামসুদ্দিন ইলিয়াস শাহকে বলা হয় বাঙালি জাতীয়তাবাদের জনক। এর আগে বাংলা নামটা এত প্রচলিত ছিল না। গৌড়, লখনৌতি, লক্ষণাবতী এই নামগুলো কিন্তু বেশি প্রচলিত ছিল। তারপর আকবরের সময় এসে সুবাই বাংলা। সুবাই বাংলা হচ্ছে প্রদেশ। ব্রিটিশ সময় এসে হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। বাংলা, বিহার, উড়িষ্যা এই ৩টা অঞ্চলকে তারা নাম দেয় হচ্ছে বেঙ্গল প্রেসিডেন্সি। পূর্ববঙ্গ, এরপর হচ্ছে পূর্ব পাকিস্তান, হচ্ছে বাংলাদেশ। এই হচ্ছে মানে বাংলাদেশ নামের উৎপত্তি ও বিবর্তন কিভাবে এসেছে। এখন দেখেন যে বিষয়গুলো, এই নামটাই আমরা দেখছি। বঙ্গ নামটা ছিল একটা প্রাচীন জনপদ। বাঙ্গাল বা বঙ্গাল এটা ক্ষেতের আইল থেকে হইছে। বাংলা শামসুদ্দিন ইলিয়াস শাহর সময় থেকে হইছে। সুবা বাংলা আকবরের সময় থেকে। বেঙ্গল প্রেসিডেন্সি ব্রিটিশ শাসন থেকে। পূর্ববঙ্গ এটা বঙ্গভঙ্গের সময় হয়েছিল, যেটা ১৯০৫ সালে হয়েছিল। পূর্ব পাকিস্তান ১৯৫৬ সালে হয়েছে। পাকিস্তানে কিন্তু একটা নতুন সংবিধান গৃহীত হয় এখানে। আর বাংলাদেশ নামটা হচ্ছে ১৯৬৯ সালে হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকীতে বঙ্গবন্ধু এই নামকরণটা করেছে। রাজধানী ঢাকা, বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম। দেশের প্রধান সমুদ্র বন্দর ও বাংলাদেশের প্রবেশদ্বার হচ্ছে কি? এই চট্টগ্রাম। দেশের আমদানি রপ্তানি সিংহভাগই এই বন্দরের মাধ্যমে সম্পাদিত হয়। আপনারা বের করবেন চট্টগ্রাম বন্দরের আগের নাম কি আর চট্টগ্রাম বন্দর কারা তৈরি করেন। প্রাচীনকাল থেকেই চট্টগ্রামে বিদেশি বণিকরা বাণিজ্য পরিচালনা করত, তাই চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী বলা হয়। বাংলাদেশের প্রথম জেলা চট্টগ্রাম। ১৬৬৬ সালে শায়েস্তা খান এটা আরাকান্দার থেকে উদ্ধার করে মোগল সাম্রাজ্যভুক্ত করে। এই নামটা মনে রাখেন, শায়েস্তা খান। ইতিহাস পড়ার ক্ষেত্রে এই নামটা লাগবে। রাজধানী রূপে ঢাকার বিবর্তনটা কিভাবে? এই পর্যন্ত ঢাকা ৫ বার রাজধানী হয়েছে। বাংলাদেশের রাজধানী একবারই হয়েছে, এছাড়াও ঢাকা ৫ বার রাজধানী হয়েছে। দেখেন, প্রথম ১৬০৮ বা ১৬১০, আমাদের প্রচলিত হচ্ছে ১৬১০, তবে হিস্ট্রিক্যাল বইগুলোর মধ্যে ১৬০৮কেই বেশি রেফার করা হয়েছে। যাই হোক, প্রবর্তক হচ্ছে ইসলাম খান। ১৬১০ সালে হওয়ার পরে ১৬৩৯ সালে এটা পরিবর্তন হয়েছে রাজধানীটা। রাজধানী পরিবর্তন হয়ে কোথায় গেছে? রাজমহলে গেছে। শাহ সুজা এটাকে পরিবর্তন করছে ১৬৩৯ সালে। ১৬৬০ সালে আবার ঢাকা রাজধানী হয় মীর জুমলা। আপনারা পাবেন ঢাকা গেট নির্মাণ করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেটা আছে মীর জুমলা। আবার ১৭১৭ সালে এটা পরিবর্তন হয়েছে, মুর্শিদাবাদে গেছে, মুর্শিদ কুলি খান এটা পরিবর্তন করছে। ১৯০৫ সালে ঢাকা আবার রাজধানী হয়। ১৯১১ সালে রাজধানীর মর্যাদা হারায়। তারপর দেখেন ১৯৪৭ সালে পূর্ব বাংলা রাজধানী হয়, আবার ১৯৫৬ সালে রাজধানীর মর্যাদা হারায়। শেষ পর্যন্ত ১৯৭২ সালে এটা বাংলাদেশের রাজধানী হয়। কথাটা কি বুঝতে পারছেন? একেবারে সহজ। তারপর দেখি আমরা নামকরণ। ১৯৬৯ সালের ৫ই ডিসেম্বর সোহরাওয়ার্দী মৃত্যুবার্ষিকী অনুষ্ঠানে শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ নামকরণ করেন। আচ্ছা, উপনিবেশ। বাংলাদেশ ইংল্যান্ডের উপনিবেশে ছিল এবং ১৯৭১ সালে পাকিস্তান থেকে স্বাধীনতা লাভ করে। উপনিবেশ কার ছিল? ইংল্যান্ডের। স্বাধীনতা লাভ করে কার থেকে? পাকিস্তান থেকে। সাংবিধানিক নাম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ, আমরা বলতে পারি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আয়তন ১,৪৭,৬১০ বর্গ কিলোমিটার। এখানে আরো কিছু জমি আমরা ছিটমহলের মাধ্যমে পাই, কিন্তু এগুলো একটাও গেজেটভুক্ত হয়নি এখনো, তার মানে এটা অ্যাকসেপ্টেবল না। আইনসভা, জাতীয় সংসদ, এটা হচ্ছে আমাদের আইনসভা, হাউস অফ দ্য নেশন। সংবিধানের ইংরেজি পাঠ হচ্ছে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। রাষ্ট্রভাষা বাংলা। এটা সংবিধানের ৩য় অনুচ্ছেদে, বাংলাদেশের সংবিধানের ৩য় অনুচ্ছেদে রাষ্ট্রভাষা বাংলার কথাটা আছে।
অবস্থান 20.34 উত্তর অক্ষাংশ থেকে, তারপর দেখেন সামথিং এগুলা আছে, হ্যাঁ 88.92 এইভাবে দেখেন। বাংলাদেশ পৃথিবীর উত্তর গোলার্ধে অবস্থিত আর পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত। উত্তর গোলার্ধ ও পূর্ব দ্রাঘিমাংশ আপনারা ভৌগোলিক যে কোণগুলো আছে এগুলোর মধ্যে পাবেন। আচ্ছা, বাংলাদেশের ভেতর দিয়ে যে রেখা প্রবেশ করেছে কর্কট ক্রান্তি রেখা বা ট্রপিক অফ ক্যান্সার, কুমিল্লা, চুয়াডাঙ্গা, মুন্সিগঞ্জ, ফরিদপুর জেলার উপর দিয়ে এই কর্কট ক্রান্তি রেখা, যেটা হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর অক্ষরেখা অবস্থিত, এটা চলে গেছে। আর 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অতিক্রম করেছে। 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা, এই জন্য দেখবেন 1 ডিগ্রি ইকুয়াল টু 4 মিনিট, ঠিক না? এই জন্য দেখবেন গ্রিনউইচ মিন, যেটা জিএমটি বলে এটাকে, এর থেকে কিন্তু বাংলাদেশ 6 ঘন্টা আগে থাকে। হ্যাঁ, জিএমটি যেটা ইংল্যান্ডে অবস্থিত, এর থেকে বাংলাদেশ কিন্তু 6 ঘন্টা এগিয়ে থাকে। ঢাকার প্রতিপাদ স্থান হচ্ছে অ্যান্টিপয়েড, প্রতিপাদ স্থান অ্যান্টিপড। ঢাকার প্রতিপাদ স্থান হচ্ছে চিলির নিকট প্রশান্ত মহাসাগরে। কোন স্থানের ঠিক বিপরীত কোণকে, মানে 180 ডিগ্রি বিপরীত স্থানকে কি বলে? প্রতিপাদ স্থান বলা হয়। প্রতিপাদ স্থানের সাথে যে কোনো একটা দেশের দূরত্ব হচ্ছে 12 ঘন্টা। মানে দেখেন 180 ডিগ্রি, আপনি যদি 1 ডিগ্রি ইকুয়াল টু 4 মিনিট ধরেন, তাহলে দেখবেন যে 180 ডিগ্রি ইকুয়াল টু যত মিনিট আসে সেটাকে 60 দিয়ে ভাগ করলে 12 ঘন্টাই হয়। কিন্তু জলবায়ু ক্রান্তীয় মৌসুমী জলবায়ু ও সমভাবাপন্ন আবহাওয়া বিরাজমান। এখানে কিন্তু চরম ভাবাপন্ন, মানে দিনে রাতে ঠান্ডা বা আবহাওয়ার অনেক বেশি পার্থক্য দেখা যায় না। সাধারণত মরুভূমি অঞ্চলে হচ্ছে এই পার্থক্যটা দেখা দেয়, যে রাতে প্রচুর ঠান্ডা পড়ে, দিনে আবার প্রচুর গরম পড়ে। ঋতু বা মৌসুম বদলের সময় বায়ু প্রবাহের দিক পরিবর্তিত হয় বলে বাংলাদেশের বায়ু প্রবাহকে মৌসুমী বায়ু বলা হয়। কি বলা হচ্ছে দেখেন, মৌসুম বদলের সময় বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় বলে এটা কি বলে? মৌসুমী বায়ু বলে। সীমান্ত দৈর্ঘ্য দেখেন 4427 কিলোমিটার, এটা জরিপ অধিদপ্তর ওয়েবসাইটে আছে। ভারতের সাথে সীমান্ত হচ্ছে 4156 কিলোমিটার, মিয়ানমারের সাথে হচ্ছে 271 কিলোমিটার। আর অমীমাংসিত সীমান্ত হচ্ছে 6.5 কিলোমিটার এখন পর্যন্ত। বাংলাদেশ ও ভারতের মধ্যে 3টা অঞ্চল নিয়ে বিরোধ আছে: ফেনীর মুহুরীর চর, সিলেটের লাঠিটিলা, পঞ্চগড়ের দইখাতা। বর্তমানে হচ্ছে আমাদের এই মুহুরীর চর নিয়ে বিতর্কটা রয়ে গেছে। সমুদ্র সীমা 1,18,813 বর্গ কিলোমিটার। এটা হচ্ছে রয়টার্সের প্রতিবেদন অনুসারে, 8ই জুলাই রয়টার্সের একটা প্রতিবেদন অনুসারে বাংলাদেশের সমুদ্র সীমা এটা। আমরা একবার রেফারেন্স সহ দিয়েছি। বাংলাদেশের সমুদ্র সীমার পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করেছেন ডক্টর সাইদুর রহমানের নেতৃত্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞান ইনস্টিটিউট। অর্থনৈতিক সমুদ্র সীমা 200 নটিক্যাল মাইল, রাজনৈতিক সমুদ্র সীমা 12 নটিক্যাল মাইল। এখন নটিক্যাল মাইল কি সেটা তো জানা দরকার। নৌপথ ও আকাশপথের দৈর্ঘ্য নির্ণয় ব্যবহৃত পরিমাপকের একক হচ্ছে নটিক্যাল মাইল। 1 নটিক্যাল মাইল মানে হচ্ছে 1.852 মিটার। অর্থনৈতিক সমুদ্র সীমা কাকে বলে? অর্থনৈতিক সমুদ্র সীমাটা একটু বুঝেন। মনে করেন এখানে কয়েকটা বিষয় আছে, একটু দেখাই দিই আমি। এটা হচ্ছে ভূমি, হ্যাঁ, তারপর হচ্ছে মনে করেন এই সমুদ্র কিছুটা নামছে, এবার তারপর হচ্ছে ডিরেক্টলি এইভাবে এই যে এই অংশটাকে বলে মহীসোপান। মহীসোপান একটু বড় করে দিই তাহলে, এইটা ভূমি, এরপর হচ্ছে মনে করেন এইভাবে, এরপর হচ্ছে এভাবে, ঠিক আছে? এই অংশটাকে এই দেখেন, যেটা এই যে লম্ব আকারে নেমে গেছে এটাকে বলে মহীঢাল। মহীঢাল। আর এই যে কিছুটা করে নামতেছে এটাকে বলে মহীসোপান। মহীসোপান বা কন্টিনেন্টাল শেলফের ততটুকু সীমার যেখানে অধিকৃত দেশের সকল সমুদ্রের সম্পদের অধিকার থাকে। মানে মহীসোপান থেকে 200 কিলোমিটার যদি যান তাহলে নটিক্যাল মাইল পর্যন্ত যদি যান। এখন মনে করেন মহীসোপান যদি আমার এখানে হয়, মহীসোপান আমার এখানে যদি শেষ হয়, এর থেকে 200 কিলোমিটার গেলে নটিক্যাল মাইল গেলে হচ্ছে এই অংশটা হচ্ছে আমার হচ্ছে কি বলে? অর্থনৈতিক সমুদ্র সীমা। যেখানে অধিকৃত দেশের সমুদ্র সম্পদ অধিকার থাকে, সামুদ্রিক খনিজ প্রাণীজ প্রবাল শৈবাল হতে শামুক ঝিনুক অর্থনৈতিক সীমায় থাকে, তার বৈধ মালিকানা হচ্ছে ওই দেশ। মহীসোপান থেকে 200 কিলোমিটার দূরত্ব পর্যন্ত। এই জন্য আপনারা অনেক সময় দেখেন বিভিন্ন দ্বীপ নিয়ে বিরোধ লাগে। বিরোধ লাগার কারণ হচ্ছে ভাই দেখেন, একই দ্বীপগুলো তো আর আন্তর্জাতিক সীমানা মেনে হয় না। ওই 200 নটিক্যাল মাইলের ভিতরে ঢুকে তখন হচ্ছে এই দেশের বাউন্ডারি পরে, ওই দেশের বাউন্ডারি পরে, হাবিজাবি এগুলো নিয়ে কিন্তু বিরোধগুলো দেখা দেয়। বুঝতে পারছেন? আর রাজনৈতিক সমুদ্র সীমা দেখেন মহীসোপানের ততটুকু অংশ, কতটুকু আমরা বলছিলাম 12 নটিক্যাল মাইল, ঠিক আছে? মহীসোপানের ততটুকু অংশ যা অধিকৃত দেশের নৌবাহিনী কর্তৃক সার্বক্ষণিক মানে নজরদারির আওতা থাকে। মানে
আমি যদি 200 কিলোমিটারের ভিতরে যদি আমি নৌকা টোকা চালাই বা অন্য কিছু নিই, এটার জন্য আমার নৌবাহিনী ধরবে না। কিন্তু 12 কিলোমিটার কিন্তু আমার জন্য হচ্ছে নৌবাহিনী এরিয়ার মধ্যে অংশে সাধারণত অন্য দেশের নাগরিকদের আসা নিষিদ্ধ। কোন যুদ্ধযান প্রবেশ আইনত লঙ্ঘনীয় এবং সমুদ্র পথের ব্যবহারের জন্য অন্য দেশের অনুমতি আবশ্যক। বুঝতে পারছেন? 12 কিলোমিটারের যদি আমি ব্যবহার করতে হয় তাহলে অন্য দেশের অনুমতি নিতে হবে। ঠিক আছে? সীমান্তবর্তী দেশ ভারত ও মিয়ানমার, আপনারা জানেন বাংলাদেশের সীমান্তবর্তী দেশ মিয়ানমারের রাজ্য হচ্ছে দুইটা, মানে মিয়ানমারের সাথে বাংলাদেশের সাথে মিয়ানমারের রাজ্য দুইটা, রাখাইন আর চীন রাজ্য। মিয়ানমারের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা হচ্ছে 3টা, রাঙামাটি, বান্দরবান, কক্সবাজার। বাংলাদেশের সীমান্তবর্তী ভারতের জেলা হচ্ছে 5টা, আসাম, মিজোরাম, ত্রিপুরা, মেঘালয় ও পশ্চিমবঙ্গ। ভারতের সেভেন সিস্টার্স যা হচ্ছে মানে হচ্ছে ভারতের ট্রান্সপোর্টের জন্য অসুবিধা হয়, ওইখানে বাংলাদেশের ভিতর দিয়ে তারা হচ্ছে ট্রানজিট নেয়। সেভেন সিস্টার্স যেটা, এর মধ্যে 4টাই বাংলাদেশের সাথে সীমান্ত আছে। ঢাকা ও বরিশাল বিভাগের সাথে ভারতের কোনো সীমান্ত নেই। আবার সিলেট এবং ময়মনসিংহ বিভাগের প্রত্যেকটা জেলার সাথেই হচ্ছে কি ভারতের সংযুক্তি আছে। সীমান্তবর্তী জেলা হচ্ছে 32টা, 30টা হচ্ছে ভারতের সাথে, 3টা হচ্ছে মিয়ানমারের সাথে, তা 33টা হওয়ার কথা, ঠিক না? কি বলতেছে দেখেন, রাঙামাটি জেলা এটা ভারত এবং মিয়ানমার দুইটার সাথেই যুক্ত আছে, রাঙামাটি জেলা। ঠিক আছে, দেখেন বাংলাদেশ, মিয়ানমার বা রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে মিলিত হয়েছে। সীমান্তবর্তী ভারতীয় জেলা হচ্ছে 15টা, যার মধ্যে 8টাই হচ্ছে পশ্চিমবঙ্গের। মহাকাশ গবেষণা কেন্দ্র হচ্ছে স্পারসো, এটা হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন। গ্রিনউইচ মিন টাইম 1884 সালে হচ্ছে এই জিএমটি এই টাইমটাকে হচ্ছে সার্বজনীন টাইম বলে স্বীকৃতি দেওয়া হয়। গ্রিনিচ মানের সাথে 6 ঘন্টা আমাদের ডিস্টেন্স। স্বাধীনতা ও জাতীয় দিবস হচ্ছে 26শে মার্চ। কারণ এখানে একটা এক্সট্রা তথ্য আছে, দেখেন বাংলাদেশ স্বাধীনতার পর থেকে 26শে মার্চ স্বাধীনতা দিবস পালন হয়ে আসছে। 1980 সালের 3রা অক্টোবর রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দিনটাকে জাতীয় দিবস বলে উদযাপন করে, মানে ঘোষণা দেয়। এই 26শে মার্চটাকে হচ্ছে কি জাতীয় দিবস বলে উদযাপনের ঘোষণা দেওয়া হয়। বিজয় দিবস 16 ডিসেম্বর। অভিন্ন নদী সংখ্যা হচ্ছে 57টি। ভারতের সাথে বাংলাদেশের নদী হচ্ছে 54টি, আর 3টা হচ্ছে মিয়ানমারের সাথে, সেটা কি নাফ, সাঙ্গু ও মাতামুহুরি। আমরা যেই বলতেছি এটা হচ্ছে পরিবর্তনশীল তথ্য বলতে বোঝাচ্ছি, মনে করেন আজকে হচ্ছে 6/5 হচ্ছে 24, মানে এই যে মে মাসের 6 তারিখ পর্যন্ত এই তথ্যগুলো আমরা দেখতে পারি, এটা প্রতিনিয়ত আপডেট হবে। আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় হচ্ছে 3টা, অনেক জেনারেল ইউনিভার্সিটি 2টা আছে, 2টা হবে না, 3টা। ইসলামিক ইউনিভার্সিটি অফ টেকনোলজি, এশিয়ান ইউনিভার্সিটি অফ উইমেন, আর কি সাউথ এশিয়ান ইউনিভার্সিটি, এটা হচ্ছে ইউজিসির ওয়েবসাইটের মধ্যে এটা আছে। হ্যাঁ, তারপর দেখেন জিআই পণ্য, এটা হচ্ছে গ্লোবাল আইডেন্টিফিকেশন। জিআই পণ্য হচ্ছে বর্তমানে 31টা। শিল্প মন্ত্রণালয়ের উদ্যোগের ফলে ভৌগোলিক নির্দেশক পণ্য, এটা 2013 সালে আইন পাস হয়। 2016 সালে জামদানি শাড়িকে প্রথম জিআই পণ্য স্বীকৃতি দেওয়া হয়। বাকিগুলো কেন আনি নেই, যে হারে জিআই পণ্যের স্বীকৃতি পাচ্ছে, ঠিক আছে, তথ্য অনেক বেড়ে যাচ্ছে, মানে মেসের ডালও যে কোনো সময় জিআই পণ্য স্বীকৃতি দিতে পারে। কোন দেশের মাটি, পানি, আবহাওয়ার প্রেক্ষাপটে সেখানকার জনগোষ্ঠীর সংস্কৃতি যদি কোনো একটি পণ্য উৎপাদনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তাহলে সেটাকে কি বলে, জিআই পণ্যের স্বীকৃতি দেওয়া হয়। বুঝতে পারছেন? তারপর দেখেন জনসংখ্যা 16 কোটি, 16.911 কোটি, মানে 17 কোটির কাছাকাছি। জনসংখ্যা বৃদ্ধির হার 1.37%, গড় আয়ু 72.8%। তফসিলি ব্যাংক 61টা। রিসেন্টলি কিন্তু কিছু ব্যাংকে একীভূত করা হবে বলা হইতেছে। রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংক 6টা, বিশেষায়িত ব্যাংক 3টা, এটা লাগবে না আমাদের। এখন প্রশ্ন হচ্ছে স্যার, তফসিলি ব্যাংক কাকে বলে? তফসিলি ব্যাংক বা শিডিউল ব্যাংক বলা হয় যে ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংক আদেশ 1972 সাল আইন অনুসারে পরিচালিত হয়, সেটাকে বলে তফসিলি ব্যাংক। আর অতফসিলি ব্যাংক বিশেষ ও নির্দিষ্ট লক্ষ্যকে কেন্দ্র করে যে ব্যাংকগুলো হয়, যেমন পল্লী সঞ্চয় ব্যাংক, বেসিক ব্যাংক, এটা দেখেন বিশেষ উদ্দেশ্যে এই ব্যাংকগুলো হয়। ঠিক আছে, টোটাল ব্যাংক হচ্ছে 61টা। আন্তর্জাতিক বিমানবন্দর 3টা, বিভাগ 8টা, সিটি কর্পোরেশন 12টা, লাস্ট হচ্ছে ময়মনসিংহ। স্টক এক্সচেঞ্জ 2টা। ইপিজেড এটাকে বলে এক্সপোর্ট প্রসেসিং জোন। ইপিজেড এক্সপোর্ট প্রসেসিং জোন, এটা হচ্ছে কয়টা? 10টা। ইপিজেড পরিদর্শনের ক্ষমতা হচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন। সমুদ্র বন্দর 3টা, চট্টগ্রাম, মংলা, পায়রা। মনে রাখতে হবে স্বাধীনতার পরে যেটা হয়েছে, স্বাধীনতার পরে কোনটা হয়েছে বলেন, সমুদ্র বন্দরে বের করবে স্বাধীনতার পরে, চট্টগ্রাম না মংলা নাকি পায়রা, দেখি পারবেন কিনা। নদী বন্দর 43টা, গ্যাস ক্ষেত্র 29টা, এটা দিনে দিনে পরিবর্তন হবে। স্থলবন্দর 25টা। ঠিক আছে,
বঙ্গবন্ধু মান মন্দির, এই মান মন্দির জিনিসটা কি, এটা টাইমের একটা বিষয়, ঠিক আছে। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ভাঙ্গারদিয়া গ্রামে অবস্থিত একটি মান মন্দির, যা 90 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা ও কর্কটক্রান্তি রেখার মিলনস্থল নির্মিত হয়েছে। প্রেক্ষাপট, পৃথিবীর 4টি দ্রাঘিমা রেখা, দেখেন 0, 90, 180, 270 এবং 3টি অক্ষরেখা, ঠিক আছে, 12টি স্থানে ছেদ করেছে, যার 10টাই সমুদ্র, একটা সাহারা মরুভূমিতে, আর একটা হচ্ছে ফরিদপুরের ভাঙ্গায়। বুঝতে পারছেন? এই যে ফরিদপুরের ভাঙ্গায় এই অংশটা দেখতেছেন, এটাই হচ্ছে বঙ্গবন্ধু মান মন্দির। এইটা মোট 12টা জায়গায় কর্কট ক্রান্তি রেখা হচ্ছে কি মকর ক্রান্তি রেখা ও নিরক্ষরেখাকে ছেদ করছে, 10টাই পড়ে গেছে সমুদ্রের মধ্যে, একটা সাহারা মরুভূমিতে, আরেকটা পড়ছে কোথায়, আমাদের ফরিদপুরে। এই জন্য এটা এখানে, ঠিক আছে। ভূ-উপগ্রহ কেন্দ্র কয়টা, 4টা, ঠিক আছে, বেতবুনিয়া, তালিবাবাদ, মহাখালী, সিলেট। আরে দেখেন এই যে বেতবুনিয়া যখন উদ্বোধন করছিল তখনকার ছবি, এটা দেখছেন, বেতবুনিয়া ভূ উপগ্রহ হচ্ছে যখন উদ্বোধন করছিল, দেখেন, স্যাটেলাইট আর্থ স্টেশন। তারপর দেখেন দিনের দিকটা একটু খেয়াল করি আমরা একটু। 21শে জুন এটা উত্তর গোলার্ধের দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত, ঠিক আছে, উল্টা হবে পুরা। আর 21শে জুনই দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম রাত, ক্ষুদ্রতম দিন। বাংলাদেশ যেহেতু উত্তর গোলার্ধে অবস্থিত, তার মানে বাংলাদেশ কিসের মধ্যে পড়বে, বাংলাদেশ এই 21শে জুনই তাদের দীর্ঘতম দিন। 22শে ডিসেম্বর উত্তর গোলার্ধের দীর্ঘতম রাত, ক্ষুদ্রতম দিন, আর কি দক্ষিণ গোলার্ধের দীর্ঘতম দিন, ক্ষুদ্রতম রাত, পুরা উল্টা। আপনারা এই চিত্রটা নিশ্চয়ই দেখছিলেন সমাজ বইতে, মনে আছে? আর 21শে মার্চ আর 23শে ডিসেম্বর এটা কি, এটা হচ্ছে আমাদের পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হবে। তা আজকে এতটুকুই রইল, এটাই হচ্ছে বাংলাদেশের পরিচিতি রইল। ইনশাল্লাহ দেখা হবে অন্য কোনো ক্লাসে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।